চারিদিকে যেন হিমশিম খেয়ে যায়। আরে বোকা, আমি তোমাদের ওই ভুয়া রাজকন্যা চারুলতার কথা বলছি। তোমরা তো জানো না সে আসলে রাজা। এ আপনি কি বলছেন রাজপুত্র? আপনার বাবা মহারাজ অম্বিকা প্রসাদ এটা মেনে নেবেন? আপনি আমার জন্য নিজের রাজ্য ছাড়বেন? রাজ্য তো মাটির হয় জানো। বলুন বাবা, আপনার কথা আমি কখনো অমান্য করেছি? আমি এবার বড্ড ক্লান্ত রে মা। এই রাজমুকুট আমার মাথায় ওকে ধরো। গ্রামবাসীরা লাঠি আর ঝাঁটা নিয়ে কালুকে তাড়া করে। কালু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে গ্রাম ছেড়ে পালায়। চারুলতা আসার আগে রাতের বেলা হেমরাজ্যের প্রাসাদে চারুলতার নিজস্ব কক্ষ। চারুলতার বিছানার ওপরে বসে আগামীকাল মধুপুরে যাওয়ার জন্য তার চোখে মুখে চিন্তার ছাপ। ধীর পায়ে সেখান থেকে এলেন রানী লতা। মেয়ের চিন্তিত মুখ দেখে তার বুকটা কেঁপে উঠল। চারুমা, তুই কি সত্যি কাল সকাল সকাল মধুপুরে যাবি? আমার বুকের ভেতরটা বড্ড কাঁপছে রে মা। রূপমঞ্জরি যে জাল বিছিয়েছে, তুই কি একা সামলাতে পারবি? মা, তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো একা যাচ্ছি না, রাজপুত্র অরুণ আমার সাথে যাচ্ছে। আর মধুপুরে তো বাবা মধুরাজা আছে, তিনি তো আমাকে ঠিক আগলে রাখবে। আর তোমাকেও এখানে রেখে যাচ্ছি যেন তুমি এদিকটা সামলাতে পারো। কিন্তু মা, তুই তো জানিস না ওই কালু আর রূপমঞ্জরি কতটা নিচে নামতে পারে। আর তারা সাধারণ গ্রামের মানুষের মনে তোর নামে বিষ ঢুকিয়ে দিয়েছে। অবুঝ প্রজারা যদি তোকে ভুল বুঝে অপমান করে, যদি তোর দিকে পাথর ছোড়ে, আমি তোকে ওই অপমানের মুখে একা ছাড়বো না। তুই বরং এখানেই থেকে যা মা। মা, তুমি কি ভুলে গেলে আমি কার মেয়ে? আমি তোমার মেয়ে। আর যোগু বাবা আমাকে শিখিয়েছে সবসময় সত্যের পথে চলতে। আর যদি আমি ভয়ে এই রাজপ্রাসাদে লুকিয়ে থাকি, তবে তো কালু আর রূপমঞ্জরি জিতে যাবে। তোমার আর বাবা মধুরাজের সন্তান নয় আমি কি এটা মাথা পেতে নেব মা? তুই একদম ঠিক বলেছিস মা। তোর গায়ে আমার রক্ত, তোর বাবার রক্ত। আমি তোকে আর আটকাবো না। তুই যা মা, আমার আশীর্বাদ তোর সাথে সবসময় থাকবে। তুই প্রমাণ করে দে সত্যকে কোনো মিথ্যে গুজব দিয়ে আটকানো যায় না। তুমি শুধু আমায় প্রার্থনা করো মা, আমি কথা দিচ্ছি মধুপুর মানুষের চোখের উপর থেকে আমি মিথ্যের পর্দা এবার সারা জীবনের মতো নিজের হাতে ছিঁড়ে দেব। আর তারপরে আমি হেমরাজ্যে ফিরবো। তুমি আমার যোগু বাবা, জয় মার মীরার খেয়াল রাখো। কাল সকালে সূর্য আমার জন্য নতুন জয়ের আলো নিয়ে আসবে। আগামীকাল কঠিন লড়াইয়ের জন্য চারুলতা এখন মানসিকভাবে পরিপূর্ণভাবে প্রস্তুত। মধুপুরের গ্রামের বাজার। কালো সাধুর বেশ ধরে চারুলতা নামে মিথ্যে রটানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামের একজন বয়স্ক লোক এবং কৃষক তার কথা শুনে রেগে যায়। তারা কালুকে ঘিরে ধরেছে। ওহে সাধু, তুমি কোথা থেকে এসেছো? আমাদের যুবরানী চারুলতা মায়ের নামে আজে বাজে কথা বলছো যে চারুমা আমাদের রাজার মেয়ে নয়। আরে বাবা, আমি তো সত্যি কথাই বলছি। আমি তো ত্রিকাল ধরছি সাধু, আমার চোখে সব ধরা পড়ে। ওই মেয়ে তোমাদের গ্রামের সব শান্তি কেড়ে নেবে। ঠিক আছে সাধু, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রত্নগড়ের রানীর পাঠানো কোনো গুপ্তধন। আমাদের চারুমা যখন নিজের হাতের কাজ দিয়ে আমাদের তাঁতিদের নতুন জীবন দিল, তখন তুমি কোথায় ছিলে? চারুমা আমাদের পেটে ভাত জুগিয়েছে, আর তুমি এসেছো আমাদের মনে বিষ ঢালতে। এই দেখো দেখো সবাই, এ তো কোনো সাধু নয়, এ তো কোনো বহুরূপের চোর। রত্নগড়ের রানী রূপমঞ্জরি নিশ্চয় একে পাঠিয়েছে আমাদের বোকা বানাতে। আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। ছাড়বো মানে? তোমাকে আজ এই গ্রামের পুকুর দিয়ে দাঁড়িয়ে তবেই ছাড়বো। আমাদের চারু মায়ের দিকে আঙুল তুলে মধুপুরের মানুষ হাত ভেঙে দিতে পারে, সেটা গিয়ে তোমার রানী রূপমঞ্জরিকে বলো। এই ধরো ধরো, ওকে ধরো। গ্রামবাসীরা লাঠি আর ঝাঁটা নিয়ে কালুকে তাড়া করে। কালু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে গ্রাম ছেড়ে পালায়। চারুলতা আসার আগে গ্রামের মানুষের ভালোবাসার কাছে রূপমঞ্জুর মিথ্যে রটানো চক্রান্ত একদম ধূলিসাৎ হয়ে যায়। হেমরাজ্যের বাজারে ব্যাবলার ক্যাবলার নতুন খাবারের দোকান। মীরা এখন অনেক বদলে গেছে। দামি গয়না শাড়ির মোহ ছেড়ে সে সাধারণ সুতি শাড়ি পরে ভ্যাবলাকে সাহায্য করছে। মীরা এক মনে শালপাতা পরিষ্কার করছে, আর ভ্যাবলা হাসি মুখে বড়া ভাজছে। কিন্তু ক্যাবলা এক পাশে মন খারাপ করেছে। তখনই চারুলতা রাজপুত্র অরুণ সেখানে এলো। আরে সারে দিদি, রাজপুত্র মশাই, আসুন আসুন, আজ মীরা নিজের হাতে আপনাদের জন্য খাবার সাজিয়েছে। মীরা, তুই তো দেখছি
ক্যাবলার দোকানের অর্ধেক কাজে একাই সামলে নিচ্ছিস। তোর এই পরিবর্তন দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বোন। দিদি, তুমিই তো শিখিয়েছ নিজের পরিশ্রমে যেসব পাওয়া যায় তা কোনো রাজকীয় ঐশ্বর্যের নেই। ভাবলা এত কষ্ট করে আর আমি ওর বউ হয়ে যদি ওর পাশেই না দাঁড়াই তবে কেমন দেখায় বলো দেখিনি। আমি এখন খুব শান্তিতে আছি দিদি। ভ্যাবলার তো কপাল খুলে গেছে, কিন্তু এই কোনায় আমাদের ক্যাবলা ভাই এমন মুখ ভার করে আছে কেন? কি হয়েছে ক্যাবলা, তোমার কি হলো? আর বলবেন না রাজপুত্র মশাই, ভ্যাবলাদার তো মীরা বৌদির সাথে আছে। দুজন মিলে হাসতে হাসতে কাজ করছে, আর আমার বউ ময়না মধুপুরে একা ফুচকার দোকান সামলাচ্ছে। বউটার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, আমাকে ছাড়া এতদিন আছে, নিশ্চয় রেখে আগুন হয়ে আছে আমার ময়না। আমার আজ কিছু ভালো লাগছে না। তোর আর একা গিয়ে মন খারাপ করতে হবে না ক্যাবলা, আমরা সবাই আজই মধুপুরে যাচ্ছি। বাবা চিঠি পাঠিয়েছে। তাছাড়া আমার মধুপুরের মাটিও বড্ড দেখতে ইচ্ছে করছে। তুই তৈরি হয়ে নে, আমরা মধুপুরে গিয়ে সবার আগে তোর ময়নার ফুচকার দোকানে যাব। সত্যি দিদি, তাহলে তো খুব মজা হবে। চলো চলো, আমি আজই ময়নার জন্য একটা সুন্দর উপহার কিনে নিয়ে যাব। আজ ময়নার হাতে টক ঝাল ফুচকা খাবো। মধুপুরের বাজারে ময়না একা হাতে ফুচকার দোকানে কাজ করছে। তার মুখ বেশ গোমড়া। ঠিক তখনই চারুলতা, রাজপুত্র, অরুণ, ক্যাবলা সবাই সেখানে এসে দাঁড়ালো। ক্যাবলা আস্তে করে ময়নার পেছনে গিয়ে দাঁড়ায়। ওগো ফুচকাওয়ালি, আমাকে এক শালবাতা ফুচকা দেবে? খুব কড়া করে তেঁতুল জল দিও কিন্তু। ময়না পেছনে না ঘুরেই রেগে গিয়ে বলে, ফুচকা পুড়ে গেছে, যাও তো এখান থেকে। যা নিজের ঘরের বউয়ের কথা মনে থাকে না, রাজপ্রাসাদের খাওয়া দাওয়া রেখে বউকে ভুলেছে, তাকে আবার ফুচকা দেবো? আরে আমার ময়না বউ, আমি কি তোমাকে এক মুহূর্তের জন্য বলতে পারি? এই দেখো, আমি তোমার জন্য হেমরাজ্যের বাজার থেকে কি এনেছি। ময়না ঘুরে তাকায়। ক্যাবলার হাতে একটি সুন্দর লাল রঙের রেশমি শাড়ি। চারুলতা দূরে দাঁড়িয়ে আছে। ময়না শাড়িটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু রাগের ভান করে। ও মা, এখন বুঝি দামি শাড়ি আর নূপুর দিয়ে বউয়ের রাগ ভাঙানো হচ্ছে? এতদিন যে আমাকে একা ফেলে রেখে রাজপ্রাসাদে আরাম করলে, তখন আমার কথা মনে পড়েনি? জানো আমার একা একা কত কষ্ট হয়েছে, আমি আমার কি দশা হয়েছে দেখো। আমার খুব ভুল হয়ে গেছে গো বউ। সারু দিদি আমাকে আর ভ্যাবলাকে রাজকীয় রাঁধুনি বানিয়ে দিয়েছিল, তাই কাজের খুব চাপ ছিল। কিন্তু আমি মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। এবার আমি তোমাকে আর একা রাখবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও না গো। ময়না খিল খিল করে হেসে ওঠে। হয়েছে হয়েছে, চারুদিদি আর রাজপুত্র দাঁড়িয়ে আছে, আর তুমি এমন করছো, আমার কিন্তু এবার লজ্জা করছে। দিদি, তুমি এখানে এসো, আমার ছোট্ট দোকান আজ ধন্য হয়ে গেল। তোর স্বামী তো তোর কথা ভেবে ভেবে ওখানে পাগল হয়ে যাচ্ছিল রে ময়না। ওকে আর বকিস না, এবার থেকে তোরা একসাথেই থাকবি। চল, এবার তোর হাতের দুটো ফুচকা খাওয়া যাক। সবাই মিলে আনন্দে হাসাহাসি করে। ময়না আর ক্যাবলায় মিষ্টি খুনসুটি গল্পের পরিবেশে একটা চমৎকার আনন্দের ছোঁয়া নিয়ে আসে। মধুপুর রাজপ্রাসাদের বিশাল দরবার কক্ষ। চারুলতা এবং রাজপুত্র অরুণ সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। রাজা মধুরাজার চোখে মুখে আজ পরম শান্তি এবং গর্ব। মধুরাজা সিংহাসন থেকে নেমে এসে চারুলতার মাথায় হাত রেখে বলে, আমার চারু মা, তুই তো আসার আগে এই মধুপুরের মন জয় করে নিয়েছিস। জানিস, রূপমঞ্জুরির সেই গুপ্তচর এসেছিল তোর নামে অপবাদ দিতে। আমি প্রহরীদের পাঠানোর আগে আমার গ্রামের সাধারণ প্রজারা তাকে গ্রাম ছাড়া করেছে। সত্যি বাবা, আমার মধুপুরের মানুষেরা আমাকে এত বিশ্বাস করে। আমি তো ভেবেছিলাম হয়তো তারা আবার নতুন করে প্রমাণ দিতে বলবে। প্রমাণ তো তুই নিজের কাজ দিয়ে করে দিয়েছিস মা। মানুষের পেটে যখন খাবার থাকে আর মনে যখন শান্তি থাকে, তখন তারা কোনো মিথ্যা গুজবে কান দেয় না। তুই হেমরাজ্য আর মধুপুর দুটো রাজ্যকে নতুন জীবন দিয়েছিস। এবার আমার একটা কথা তোকে রাখতেই হবে মা। বলুন বাবা, আপনার কথা আমি কখনো অমান্য করেছি? আমি এবার বড্ড ক্লান্ত রে মা। এই রাজমুকুট আমার মাথায় বইতে ইচ্ছে করে না। আমি চাই তুই এবার এই বাবার রাজ্যের দায়িত্ব নে। তুই আনুষ্ঠানিকভাবে মধুপুরের রানী হিসেবে এই সিংহাসনে বস। তোর হাতে আমার প্রজারা সব সময় সুরক্ষিত থাকবে। মধুরাজার এই কথা শুনে চারুলতা থমকে দাঁড়ালো। রাজপুত্র অরুণ চমকে উঠল। দরবার কক্ষে পিনপতন নীরবতা নেমে এলো। রাজপুত্র অরুণ বিনীত স্বরে কিন্তু একটু চিন্তিত হয়ে বলে, মহারাজ,
আমাকে ক্ষমা করবেন, আপনার প্রস্তাব অত্যন্ত সম্মানজনক, কিন্তু চারু যদি মধুপুরের রানী হয়ে এখানে থেকে যায় তবে হেমরাজ্যের কি হবে? হেমরাজ্যের তাঁতিরা, আমাদের রাজ্যের অর্থনীতি সবকিছু তো চারুর হাতের মুঠোয়। চারুকে ছাড়া হেমরাজ্য তো অন্ধকারে ডুবে যাবে। আমি বুঝতে পারছি রাজপুত্র, কিন্তু চারু তো আমার জন্ম দেওয়া মেয়ে। মধুপুরের সিংহাসন তো ওর জন্মগত অধিকার। ও তো সারা জীবন হেমরাজ্যে থাকতে পারবে না। বাবা, আপনি আপনি আমাকে খুব বড় একটা দোটানায় ফেলে দিলেন। একদিকে আমার জন্মভূমি মধুপুর, অন্যদিকে আমার কর্মভূমি হেমরাজ্য। আমি কি করে দুটোর মধ্যে একটা বেছে নিতে পারি? তুই একটু সময় নে মা, তুই শান্ত মাথায় ভেবে দেখ। আমি তোকে জোর করব না, কিন্তু বাবা হিসেবে এটা আমার সবচেয়ে বড় ইচ্ছে। রাতের বেলা মধুপুর রাজপ্রাসাদে খোলা ছাদ, আকাশে বড় একটা চাঁদ উঠেছে। চারুলতা একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে, তার চোখে জল টলটল করছে। ধীর পায়ে রাজপুত্র অরুণ তার পেছনে এসে দাঁড়ালো। অরুণের কণ্ঠস্বর আজ একটু ভারী। চারু, তুমি কি কাঁদছো? বাবার প্রস্তাবে তুমি খুব চিন্তায় পড়ে গেছো, তাই না? হ্যাঁ রাজপুত্র, আমার মনে হচ্ছে আমি যেন দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছি। মধুপুর আমার বাবার রাজ্য, এখানকার মানুষেরা আজ আমাকে এতটা ভরসা করলো। আমি আমি তাদের কিভাবে না বলি? আবার হেমরাজ্যের মা লতা, যোগু বাবা আর ওই হাজার হাজার তাঁতি, তারা তো আমার দিকেই তাকিয়ে চেয়ে আছে। আমি কি করব বলো তো? আমার কথা কি তুমি একবারও ভাববে না জানো? তুমি যদি মধুপুরের রানী হয়ে থেকে যাও তবে আমি হেমরাজের ওই বিশাল রাজপ্রাসাদে একা কি করে থাকবো? তুমি ছাড়া ওই রাজপ্রাসাদ তো আমার কাছে একটা পাথরের খাঁচা ছাড়া আর কিছুই নয়। রাজপুত্র, আপনি জানেন আপনার জায়গা আমার জীবনে কোথায়? আপনাকে ছাড়া
সারাদিন। ভালোবাসা